সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পাঠ করব লেখক মঞ্জিল সেনের লেখা পোড়ো বাড়ি। খবরটা প্রথম কে দিয়েছিল বা কেমন করে এলো সে গবেষণায় না গেলেও কাঞ্চনপুরের একটা পুরনো বাড়িতে যে ভূতের প্রাদুর্ভাব ঘটেছে সে খবরটা কিন্তু মিথ্যে নয়। গাঁয়ের অনেকেই নাকি এই ভূতকে সচক্ষে দেখেছে, তবে ভূত না পেতনি সেটাই হচ্ছে কথা। কারণ যারা দেখেছে তারা সবাই এক বাক্যে বলেছে ভূত পুরুষ নয়, নারী। যাই হোক, এমন একটা রগরগে খবর আগেভাগে ছাপবার কৃতিত্বের অধিকারী কোনো পত্রিকায় না হতে চায়। বার্তা সমাচার আর প্রভাতী বার্তার মধ্যে দীর্ঘকালের রেষারেষি, পাশাপাশি তাদের অফিস। দুই মালিকের মধ্যে দূর সম্পর্কের এক আত্মীয়তাও আছে, আর দুই সম্পাদকের মধ্যে পরিচয় ও বন্ধুত্ব স্কুলের নিচু ক্লাস থেকেই। কিন্তু তাহলে কি হবে? কাগজের ব্যাপারে তাদের মধ্যে দারুণ রেষারেষি। কে কাকে টেক্কা দেবে, চমকপ্রদ খবর কাকে মাত করবে, এই নিয়ে দুই পত্রিকার মধ্যে যুদ্ধ। বার্তা সমাচারের প্রবীণ সম্পাদক ঘোষাল মশাই খবরটা পেয়েই রথিনকে ডেকে পাঠালেন। মাত্র 27 বছর বয়স রথিনের, কিন্তু এর মধ্যেই সাংবাদিক হিসেবে বেশ নাম করেছে। বিশেষ করে চমক লাগাবার মতো খবরে ওর হাতটা খোলে ভালো, যেমন লেখার ভঙ্গি তেমন ভাবের বিন্যাস। রথিনকে ঘটনাটা খুলে বললেন ঘোষাল মশাই। আরও বললেন, প্রভাতী বার্তা খবরটা পাবার আগেই বার্তা সমাচার এ সবিস্তারে ওই ভুতুড়ে কাহিনী প্রকাশ করা চাই। কাঞ্চনপুর যেতে হলে ট্রেনে যাওয়াই ভালো, বাসে অনেক ঠকল, সময়ও নেবে বেশি। জায়গাটা সম্বন্ধে একটা মোটামুটি ধারণা করেই রথিন রওনা দিয়েছিল। বিকেল 3টে নাগাদ ছোট্ট স্টেশনে ও নেমে পড়ল। ভুতুড়ে বাড়িটা স্টেশন থেকে হাঁটা পথে মিনিট 15-20 বলেই ও শুনেছিল। রথিন হেঁটে যাবেই বলে স্থির করল। ভুতুড়ে বাড়িটার নাম তার রিট্রিট। শহর থেকে দূরে প্রায় অজপাড়া গায়ে বাড়িটার অমন নামের সার্থকতা অস্বীকার করা যায় না। বাড়ির মালিকের যে রসবোধ ছিল সে বিষয়ে সন্দেহ নেই। বাড়িটা এবং বাড়ির মালিকের সম্বন্ধে খোঁজখবর করে রথিন যা জানতে পারল তা হলো এই: প্রায় 20 বছর আগে রাজেশ সরকার নামে এক ভদ্রলোক মিলিটারি থেকে অবসর নেবার পর সদ্য বিয়ে করা বউকে নিয়ে এখানে বসবাস শুরু করেন। মিলিটারিতে অবসরের বয়স 50। ভদ্রলোক একা মানুষ ছিলেন, তাই বেশ মোটা টাকা জমিয়েছিলেন। অবসর নেবার মুখে হঠাৎ তার অধীনস্থ এক হাবিলদারের সুন্দরী তরুণী মেয়েকে তিনি বিয়ে করে বসেন। এত জায়গা থাকতে কাঞ্চনপুরে কেন যে তিনি এসেছিলেন তার সঠিক কারণ অবশ্য জানা যায়নি। হয়তো ছোটবেলায় এখানে তার কোনো স্মৃতি জড়িয়েছিল। যাই হোক, ছোট্ট একটা দোতলা বাড়ি বানিয়ে সুন্দরী বউকে নিয়ে তিনি এখানে কায়েম করে বসলেন। কিছুকাল বেশ সুখেই কেটেছিল। তারপরেই ঘটল বিপত্তি। বাড়ি থেকে খানিকটা দূরে দিয়ে বয়ে গেছে একটা নদী। গরমকালে সেটাকে দেখায় একটি খালের মতো, কিন্তু বৃষ্টির সময় সেটাই ফুলে ফেঁপে ভীষণ মূর্তি ধরে। এক বর্ষার রাত্রিরে রাজেশ সরকারের তরুণী স্ত্রী ইন্দুমতি হঠাৎ নিখোঁজ হয়ে গেল। পরদিন সকালে নদীর পাড়ে পাওয়া গেল তার চটি ছোড়া। ইন্দুমতি নদীর ধারে মাঝে মাঝেই বেড়াতে যেত। সেদিনও নিশ্চয়ই তাই গিয়েছিল, কিন্তু যেমন করেই হোক রাক্ষসে নদী তাকে গ্রাস করেছে। খানিকটা দূরে তার শাড়িটাও পড়ে গেছে। জেলেরা মাছ ধরার জন্য কয়েকটা খুঁটি পুঁতেছিল, তাতেই আটকে ছিল শাড়িটা। ইন্দুমতির দেহটা কিন্তু কাছে পিঠে পাওয়া যায়নি। যাই হোক, দুর্ঘটনায় তার মৃত্যু সম্বন্ধে গায়ের লোকের মনে কোনো সন্দেহ ছিল না। রাজেশ সরকার সেদিন অসুস্থ ছিলেন, তাই সারাদিন বাড়ির বাইরে বেরোননি, শুয়েই কাটিয়েছিলেন। বাড়িতে যে লোকটি রান্নাবান্না করত তার মুখেই একথা শোনা গিয়েছিল। ইন্দুমতিকে হারিয়ে একেবারে ভেঙে পড়লেন রাজেশ সরকার। আকস্মিক এই দুর্ভাগ্যকে কিছুতেই তিনি মানিয়ে নিতে পারলেন না।
একা একা বসে থাকতেন, কেউ এলে কথাবার্তা বলতেন না। খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলেন। তারপরেই একদিন কড়ি কাঠে তার ঝুলন্ত দেহটা আবিষ্কৃত হলো। ইন্দুমতিরই একটা প্রিয় শাড়ি কলায় পেঁচিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি। ব্যাস, তারপর থেকেই ওই বাড়িটা পরিত্যক্ত। এমনিতেই বাড়িটা লোকালয়ের কিছুটা বাইরে, নিরিবিলি জায়গা। রাত্রিরে গা ছমছম করা আশ্চর্য নয়, তার ওপরে দুটো অস্বাভাবিক মৃত্যু। সন্ধ্যার পর ও বাড়ির ধারে কাছ দিয়েও যাতায়াত বন্ধ হয়ে গেল। ফলে চারপাশে জঙ্গল হয়ে বাড়িটা সত্যিকারের পোড়ো বাড়ি হয়ে উঠেছে। তবে এতদিন কিন্তু কেউ ভূত টুত দেখেনি। মাত্র দিন কতক হলো কয়েকজন পথচারী প্রকাশ্যে দিনের আলোয় ও বাড়ির দোতলায় একটা জানলায় একজনকে দেখেছে। যে ঘরে রাজেশ গলায় দড়ি দিয়েছিলেন, সেই ঘরের জানলায় দূর থেকে একটা মুখই শুধু তারা দেখতে পেয়েছিলেন, মেয়ে মানুষের মুখ, তাও অল্পক্ষণের জন্য। হঠাৎ অদৃশ্য হয়েছিল সেই মুখ। ওটা যে নদীতে ডুবে মরা ইন্দুমতির মুখ, সে বিষয়ে কারোর কোনো সন্দেহ ছিল না। ওখানকারই কোনো লোকের মুখ থেকে ঘটনাটি কেমন করে জেনেছিলেন বার্তা সমাচারের সম্পাদক হরিপদ ঘোষাল। শীতের পরন্ত বিকেল, চারিদিকে খোলামেলা। উত্তরের হাওয়াটা বেশ মালুম দিচ্ছিল রথিনকে। পুরো বাড়ির ঠিক অবস্থানটা জেনে নেবার জন্য রথিন বুড়ো মতো একজন মানুষকে পথের নিশানা জিজ্ঞেস করল। বুড়ো লোকটি ওর মুখের দিকে একটুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে বলল, ওই বাড়িতে কি দরকারটা পড়লো আপনার বাবু মশাই? ওটা যে ভুতুড়ে বাড়ি, জানেন না? সেই জন্যই তো যাচ্ছি, রথিন হেসে জবাব দিল। আমি খবরের কাগজের লোক, ওই বাড়িটা সম্বন্ধে কাগজে লিখবো বলে এসেছি, ছবিও তুলব। কাঁধের ক্যামেরাটাও দেখালো। ও, লোকটি একটু ভুরু কুঁচকল। এই পথ ধরে ঈদে চলে যান, একটা মস্ত অশ্বত্থ গাছ দেখবেন। সেই গাছটা ছেড়ে বাঁ দিকে ঘুরবেন, নাক বরাবর চলে যাবেন, তাহলে বাড়িটা চোখে পড়বে। দেখলেই চিনতে পারবেন। চারিদিকে জঙ্গল, ধারে পিঠে ঘর বাড়ি নেই। হ্যাঁ বাবু, একটু সাবধানে থাকে। কদিন ধরে তেনাকে দেখা যেতেছে, তাই গায়ের লোকজন ওই পথে এখন আর হাঁটে না। দিনে দিনে ফিরে আসবেন, আধার করবেন না। বুড়ো লোকটিকে ধন্যবাদ জানিয়ে রথিন হাঁটা শুরু করল। পথ যতটা কম মনে করেছিল কিংবা শুনেছিল তা কিন্তু নয়। গায়ের লোকের পথের দূরত্ব সম্বন্ধে জ্ঞান চিরকালই একটু অস্পষ্ট। ওই হোথা, আটটু এগুলেই, এসব কথার আক্ষরিক অর্থ ধরতে গেলে ঠকতে হয়। প্রায় 20 মিনিট হাঁটার পর তবেই অশ্বত্থ গাছটা চোখে পড়ল রথিনের। বুড়ো লোকটির কথা মতো এবারও বাঁ দিকের রাস্তা ধরল। আরও কতক্ষণ হাঁটতে হবে কে জানে। গ্রামটা স্টেশন থেকে বেশ দূরে। পথ ক্রমশই নির্জন হয়ে আসছে, এদিকটায় ঘর বাড়িও কম। হঠাৎ কিসের একটা অনুভূতিতে রথিন ফিরে তাকালো। এ পথে সে একাই পথিক নয়, আরও একজন তার পেছনে পেছনে আসছে। নিচু খাড়া চেহারা, রগের দুপাশের চুলে পাক ধরেছে, টুথব্রাশের মতো ছাঁটা গো, স্মার্ট চেহারা। একটা জলপাই রঙের প্যান্ট আর ঘি রঙের শার্ট ভদ্রলোককে মানিয়েছে ভালো। চেহারা দেখে বয়স অনুমান করা মুশকিল। 35 হতে পারে, আবার 55 হতে পারে। এই নির্জন পথে একজন সঙ্গী পেয়ে রথিন মনে মনে খুশি হলো। পর মুহূর্তেই একটা সন্দেহ উঁকি দিল ওর মনে। ভদ্রলোক প্রভাতী বার্তার রিপোর্টার নয় তো? তারই মতো খবর পেয়ে ছুটে এসেছে তাদের কাগজের ওপর টেক্কা দেবার আসেন। কিন্তু ভদ্রলোককে আগে দেখেছে বলে মনে পড়ল না। প্রভাতী বার্তার সব রিপোর্টারকেই সে অল্প বিস্তর চেনে, তবে কি নতুন লোক?
ভদ্রলোকের মুখের দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকালো রথিন। তারপর জিজ্ঞেস করল, আপনাকে এতক্ষণ দেখিনি তো, কোথা থেকে আসছে? এখানেই থাকি আমি। ভদ্রলোক সংক্ষেপে জবাব দিলেন। ও, মনে মনে হাঁপ ছাড়ল রথিন। ভালোই হলো, আপনাদের এখানে যে ভুতুড়ে বাড়ি আছে, আমি সেখানেই যাচ্ছি। 20 বছর আগে ওই বাড়ির মালিকের তরুণী স্ত্রী নদীতে ডুবে মারা গিয়েছিলেন, তাকে নাকি আবার দেখা গেছে। আমিও তাই শুনেছি, ভদ্রলোক জবাব দিলেন। রথিন ভুরু কোঁচকাল। ভদ্রলোক এখানেই থাকেন অথচ খবরটা শুনেই আসছেন, তার মানে কি? ভদ্রলোক বোধহয় ওর মনের কথা বুঝলেন। মৃদু হেসে বললেন, আমি এখানে ছিলাম না, খবরটা পেয়ে আজই আসছি। ও, তা ভালোই হলো। রথিন স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, একজন সঙ্গী পাওয়া গেল। হাঁটতে হাঁটতে ওরা বাড়ির কাছে এসে পড়ল। সত্যি বাড়িটা অনেক দিনের পরিত্যক্ত, বাইরে থেকে অন্তত তাই মনে হয়। এখানে ওখানে চুন বালি সিমেন্ট খসে পড়ে ইট বেরিয়ে আছে। কার্নিস থেকে একটা গোটা কয়েক বট না অশ্বত্থ গাছ গজিয়েছে, চারপাশে বুনো গাছগাছরা ঝোপঝাড়। ওরা দুজন একটা বড় ঝোপের পেছনে দাঁড়ালো, অনেকটা নিজেদেরকে আড়াল করে। দিনের বেলা যদি ইন্দুমতির প্রেতাত্মা দেখা দেয় তবে এখান থেকে দেখাই ভালো। নিরাপদ দূরত্ব তো বটেই, তাছাড়া রথিন জেনে নিয়েছিল যে ঘরে তেনাকে দেখা গিয়েছিল তার জানলাটা পশ্চিমমুখ, অর্থাৎ ওরা যেখানে দাঁড়িয়ে আছে তার নাক বরাবরই দোতলা। কিছুক্ষণ কেটে গেল। সূর্য পশ্চিম দিকে হেলেছে। বাড়িটার দেওয়ালে জানলায় পড়ন্ত রোদ এসে পড়েছে, আর বড়জোর ঘণ্টাখানেক। তারপরেই সূর্য অস্ত যাবে, নেমে আসবে অন্ধকার। রথিন উসখুস করছিল, অন্ধকার নামার আগেই ওকে স্টেশনে ফিরে আসতে হবে। এই অচেনা অজপাড়া গায়ে রাত কাটাতে ও রাজি নয়, হোটেলে থাকলেও নয়। অবশ্য আছে কিনা সে বিষয়ে ঘোর সন্দেহ আছে ওর মনে। দোতলার পশ্চিমমুখ একটা ঘরের জানলাগুলো খোলা, একটা জানলায় আবার পর্দার মতো কি একটা কাপড় ঝুলছে। বাড়িতে কেউ যদি বাসই না করে তবে পর্দা এলো কোথা থেকে? হঠাৎ করে হিম শিহরণ বয়ে গেল রথিনের সারা অঙ্গ। জানলার পর্দাটা একটু সরে গেছে, আর সেই ফাঁক দিয়ে উঁকি মারছে একটা মুখ, একজন মহিলার মুখ। রোদ পড়ছে সেই মুখে, স্পষ্ট দেখা যাচ্ছে। বয়স 40-45-এর কম হবে না। এককালে হয়তো সুন্দরী ছিলেন, কিন্তু এখন শীতের পড়ন্ত বেলার মতোই স্ম্লান। চোখ মুখ তো তাই বলছে। একটা অস্ফুট উক্তি কানে যেতেই রথিন চমকে বাস ফিরে তাকাল। সঙ্গীর কথা সে ভুলেই গিয়েছিল। ভদ্রলোকের দু চোখ বিস্ফারিত, মুখ হঠাৎ যেন ঝুলে পড়েছে। আপন মনেই তিনি বলে উঠলেন, ওর যে এত বয়স হতে পারে তা আমার মনে ছিল না। আমি তো ভাবতেই পারিনি। কি বলছেন আপনি? রথিন অবাক হয়ে জিজ্ঞেস করল। না মানে, ভদ্রলোক একটু থতমত খেয়ে বললেন, আমি ওকে 20 বছর আগে দেখেছিলাম কিনা, তাই সে চেহারার কথাই মনে ছিল। বয়সের সঙ্গে যে চেহারা বদলায় সেটা আমি ভুলেই গিয়েছিলাম। ভূতের আবার বয়স আছে নাকি? মানুষের মতো তাদেরও চেহারা বদলায়? ভদ্রলোকের কথায় রথিন মনে মনে না হেসে পারল না। ও আবার জানলার দিকে ঘাড় ফেরানো, কিন্তু জানলার মুখ অদৃশ্য হয়েছে, পর্দাটাও যথাস্থানে শোভা পাচ্ছে। উত্তেজনার বশে ও ঝোপের আড়াল থেকে বেরিয়ে পড়েছিল। হয়তো ইন্দুমতি প্রেতাত্মা ওকে দেখে ফেলেছে, তাই মিলিয়ে গেছে।
অসম সাহসী না হলেও রথিন ভীতু নয়। তাছাড়া মাথার ওপর সূর্য, স্পষ্ট দিনের আলো। অন্ধকার বলে নয় কথা ছিল, কিন্তু এই দিনে দিনে ভূতের ভয় পালাবার কোনো যুক্তি থাকতে পারে না। বরং ব্যাপারটা একটু খতিয়ে দেখার এমন সুবর্ণ সুযোগ আর হয়তো ওর জীবনে আসবে না। সঙ্গীর দিকে ফিরে ও বলল, চলুন আমরা বাড়ির ভেতরে ঢুকে ইন্দুমতির প্রেতাত্মার মোলাকাত করি। দিনের বেলা ভূত পেতনি দেখতে পাওয়া যায় বলে কখনো শুনিনি। ব্যাপারটা কেমন যেন রহস্যজনক, তাই না? ভদ্রলোকের দিক থেকে উৎসাহ কিন্তু দেখা গেল না। তিনি হঠাৎ যেন চুপসে গেলেন। চলুন, উদাসীনভাবে তিনি বললেন। বাড়ির সদর দরজায় পৌঁছে ভদ্রলোক থমকে দাঁড়ালেন। বললেন, আমি আর ভেতরে যাব না। রথিন মনে মনে চটল। ভাবল, ভদ্রলোকের চেহারা অ্যাথলিটের মতো হলে কি হবে, ভীষণই কাপুরুষ। ঠিক আছে, আপনি এখানেই অপেক্ষা করুন, আমি একাই যাই। বীর দর্পেও ভেতরে ঢুকল। ভেতরে ঢুকেও কিন্তু অবাকই হলো। ঘরটা পোড়ো বাড়ির মতো নয়, যেন হালেই ধোয়া মোছা হয়েছে। দোতলার সিঁড়ির দিকে তাকিয়ে ওর বুকের ভেতরটা হঠাৎ লাফাতে শুরু করল। একা একা উপরে উঠবে, একটু বেশি হটকারিতা হয়ে যাবে না? কিন্তু কোথা থেকে সিঁড়ির উপর এসে পড়া এক ঝলক রোদ ওর মনে সাহস ফিরিয়ে আনল। তারপরই ওপর নজর পড়ল সিঁড়ির মুখে এক ছোড়া মেয়েদের জুতোর ওপর। আবার ভুল কোচকাল। ভূত জুতো পরে নাকি? এ নিশ্চয়ই একটা চাল জুয়ো চুরির ব্যাপার। সমস্ত ঘটনাই হয় সাজানো, নয় মস্ত একটা ধাপ্পা। বুক ঠুকে ওপরে উঠে গেল। দোতলার ডান দিকের ঘরের দরজাটা বন্ধ। রথিন আস্তে আস্তে ধাক্কা দিল সেই দরজায়। কোনো সারা শব্দ নেই। দরজা খুলল না। আবার ধাক্কা দিল রথিন, এবার একটু জোরে। কে? খুলুন দরজা, রথিন বলল। ভয় নেই, আমি আপনার কোনো অনিষ্ট করব না। সঙ্গে সঙ্গে ওর মনে পড়ল, যাকে ও অভয় দিচ্ছে আসলে তার একজন ভূত বা পেতনি হবার কথা। তাকে সে ভরসা দিয়ে বলছে, ভয় নেই। কথাটা মনে হতেই ওর ভীষণ হাসি পেল। ভেতর থেকে দরজা খোলার শব্দ হলো। রথিন দেখল ওর সামনে দাঁড়িয়ে আছে জানলায় দেখা সেই মহিলাটা। মুখটা তার ফ্যাকাশে হয়ে গেছে। কে আপনি? এখানে কি করছেন? বেশ একটু রুক্ষ স্বরেই প্রশ্ন করল রথিন। আমার বাড়ি এটা। আপনার বাড়ি? রথিন ঠিক বুঝতে পারল না। হ্যাঁ, মানে তাই ছিল আগে। আমার স্বামী তৈরি করেছিলেন এই বাড়িটা। আপনার স্বামী? রথিন অবিশ্বাসের কণ্ঠে বলল। হ্যাঁ, আমার স্বামীর নাম রাজেশ সরকার। মিলিটারি থেকে অবসর নেবার পর এই বাড়িটা উনি বানিয়েছিলেন। আপনি কি তবে ইন্দুমতি দেবী? হ্যাঁ। কিন্তু আমি তো শুনেছিলাম আপনি নদীতে ডুবে মারা গিয়েছিলেন। না, ভদ্রমহিলা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন। আসল ঘটনা তা নয়। আপনাকে তবে খুলেই বলি, বিয়ের সময় আমাদের বয়সের অনেক তফাৎ ছিল। ওর 50 আর আমার 20। আমাকে উনি সুখী করার জন্য সব রকম চেষ্টাই করেছিলেন, কিন্তু তখন আমার অল্প বয়স, তাই কিছুতেই আমার মন উঠছিল না। ভাবতাম বুড়ো স্বামী। তাছাড়া এই অজপাড়া গায়ে এসে সারা জীবন কাটাবার মোটেই ইচ্ছে ছিল না আমার। এখানে আনন্দ ফুর্তি নেই, হইচই নেই, যেন বনবাস। কিন্তু এই একটা ব্যাপারে উনি আমার কথায় কোনোদিন কান দেননি।
ওর ধারণা হয়েছিল শহরে থাকলে ছেলে ছোকরারা হয়তো আমার দিকে নজর দেবে, আমিও হয়তো বিগড়ে যাব। এসব ভেবেই এই জায়গাটা ওর পছন্দ হয়েছিল। কিছুদিন পর আমার অসহ্য লাগতে লাগলো। জীবন অতিষ্ঠ হয়ে উঠল। উনি ছাড়া দ্বিতীয় কারোর সঙ্গে কথাবার্তা বলার পর্যন্ত লোক নেই। দিন আর কাটতেই চায় না। শেষ পর্যন্ত আমি এক মতলব আঁটলাম। এক বিকেলে ছোট্ট একটা পুঁটুলি আর একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। ওর অসুখ করেছিল, ঘুমোচ্ছিলেন। কাজের লোকটাকে আমি স্টেশনের দিকে পাঠিয়ে দিয়েছিলাম। দেখছেন তো এদিকটা কেমন নিরিবিলি। তবু এখন কিছু ঘর বাড়ি উঠেছে, তখন তাও ছিল না। কিছু কেনাকাটা করতে হলে সেই স্টেশনের দিকেই যেতে হতো। নদীর ধারে এসে আমি পুঁটুলি খুলে পুরনো একজোড়া চটি ফেলে দিলাম। একটা শাড়ি নদীতে ভাসিয়ে দিলাম। গায়ের পথ ছেড়ে অনেকটা ঘুরপথ হেঁটেই আমি স্টেশনে এসে ট্রেন ধরলাম। সন্ধে হয়ে গেছিল। তার উপর একটু বড় করে ঘুমটাও দিয়েছিলাম, তাই কেউ আমার মুখ দেখতে পারেনি। সোজা চলে গেলাম কলকাতায়। মা বাবাকেও কিছু জানালাম না। কলকাতায় একটা মেয়ে হোস্টেলে আমার এক বন্ধু ছিল, টেলিফোন অফিসে কাজ করত। আমি ওর কাছে গিয়েই উঠলাম, সব খুলে বললাম। ও আমাকে শুধু আশ্রয় দিল না, আমার একটা কাজও জুটিয়ে দিল। আমি অন্য নাম নিলাম। ইন্দুমতি হয়ে গেল বাসন্তী। যে জীবন আমি চেয়েছিলাম তাই হাতের মুঠোয় এসে গেল। হই হুল্লোড়ে এ দিনগুলি বেশ কেটে যাচ্ছিল। তারপর আবার আমি বিয়ে করলাম। এক বড় লোকের ছেলেকেই আমি বেছে নিয়েছিলাম। কিছুদিন বেশ সুখেই কাটছিল, কিন্তু তারপরই আমার দ্বিতীয় স্বামীর গুণের পরিচয় পেতে লাগলাম। স্বভাব চরিত্র খারাপ, এ নিয়ে প্রায়ই আমাদের তুমুল ঝগড়া হতো। শেষ পর্যন্ত আমাদেরও ছাড়াছাড়ি হয়ে গেল। আমার দ্বিতীয় স্বামী ছাড়াছাড়ির শর্ত হিসাবে ব্যাংকে আমার নামে মোটা একটা টাকার অ্যাকাউন্ট খুলে দিয়েছিল। সেটার উপর ভরসা করেই আবার আমি চাকরি খুঁজে নিলাম। এরপরেও কয়েকজন বিয়ের প্রস্তাব নিয়ে এগিয়ে এসেছিল, কিন্তু আমি রাজি হইনি। বিয়ের উপর আমার ঘৃণা ধরে গিয়েছিল। ক্রমে যতই বছর কাটতে লাগলো, প্রথম স্বামীর কথা মনে করে অনুশোচনা হতে লাগলো আমার। তিনি আমাকে সত্যিই ভালোবাসতেন। সুখী করার জন্য অনেক চেষ্টাই করেছিলেন,
কিন্তু আমি তার সঙ্গে অবিশ্বাসের কাজ করেছি। অনেকবার ভেবেছিলাম চিঠি লিখব, কিন্তু কেন যেন সাহসই কুলোয়নি। আর এখন মনের সঙ্গে যুদ্ধে করে হেরে গিয়েছি। দিন কয়েক হলো, যা হয় হবে সেই ভেবে এখানে এসেছি। কিন্তু এসে দেখি ঘর বাড়ির কি ছিঁড়ি, যেন একটা পুরো বাড়ি। কর্তার সঙ্গে এই কদিনে দেখা হয়নি। তিনি এখানে আছেন নাকি চলে গেছেন তাও জানি না। আর গাঁয়ের লোকের কাছে যেতেও সাহস হচ্ছে না। আমি যে ডুবে মরেছি তা এখানকার সবাই নিশ্চয়ই জানে। সেই রকমই ফোন দিয়ে আমি এঁটেছিলাম। এখন নিজের পরিচয় দিলে সবাই আমাকে হয় মিথ্যেবাদী নয় ভূত ভাববে। এমনিতেও ভয় সিটিয়ে আছি। কর্তা এসে আমাকে দেখলে কিভাবে নেবেন জানি না তো। রাজেশ সরকারের আত্মহত্যার খবরটা যে ভদ্রমহিলা জানেন না তা এতক্ষণে বুঝতে পারল রথিন। এই তবে ঘটনা। হঠাৎ একটা মনে করে ও জিজ্ঞেস করল, কিন্তু এ কদিন আপনি এখানে আছেন, খাওয়া দাওয়া কি করে করছেন? বাড়িতে কেউ যদি নাই থাকে তবে সেসবের পার্টও তো নিশ্চয়ই নেই। আমি আসার সময় রামকে, মানে আমার ছোকরা চাকরকে সঙ্গে এনেছি। একা আসার সাহস ছিল না। সেই স্টেশন থেকে বাজার করে আনে, রান্না করে। ঘরদোর আমরা দুজন এই কদিনে যতটা পেরেছি পরিষ্কার করেছি। যা নোংরা হয়েছিল। কই, ওকে তো দেখছি না, রথিন বলল। কেনাকাটা করতে গেছে। ওকে আমি বলে দিয়েছি আমার সম্বন্ধে কাউকে কিছু না বলতে। এ বাড়িতে আমরা যে আছি তাও যেন না বলে। খুব চালাক ছেলে। হ্যাঁ, রথিন স্বগতোক্তি করল। ব্যাপারটা এখন ওর কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। অনুতপ্তা ইন্দুমতি ফিরে এসেছেন তার প্রথম স্বামীর কাছে, কিন্তু তিনি যে তারই শোকে আত্মঘাতী হয়েছে সে খবরটা বেচারি জানে না। এদিকে জানলায় তাকে দেখে গ্রামের লোক ভূত ভেবেছে, আর সেটা যেমন করেই হোক গিয়ে পৌঁছেছে বার্তা সমাচারের সম্পাদকের কানে। রাজেশ সরকারের মর্মান্তিক খবরটা এখন দেওয়া উচিত হবে কিনা তাই ভাবছিল। ভদ্রমহিলার কথায় ওর চমক ভাঙল। একটা কথা আমি বুঝতে পারছি না। ভদ্রমহিলা যেন অনেকটা আপন মনেই বলল। কি কথা? রথিন কৌতূহলী হয়ে উঠল। এতদিন পরেও ওর চেহারা কিন্তু একটুও বদলায়নি। ঠিক সেই রকমই আছেন দেখতে। আশ্চর্য। কার কথা বলছেন আপনি? রথিনের বিস্ময়ের যেন শেষ নেই। হ্যাঁ, ওর কথাই বলছি। ভদ্রমহিলা জবাব দিলেন। আপনারা যখন ঝোপের আড়াল থেকে জানলার দিকে তাকিয়েছিলেন আপনাদের দেখতে পেয়েছিলাম। কি বলছেন আপনি? রথিন হতবুদ্ধির মতো প্রশ্ন করল। ঠিকই বলছি। ভদ্রমহিলা একটু মুচকি হাসি হাসলেন। আপনারা ভেবেছিলেন আমি আপনাদের দেখতে পাইনি, কিন্তু তা নয়। রাস্তা দিয়ে আপনারা যখন কথা বলতে বলতে আসছিলেন তখন আমি
আপনাদের দেখেছিলাম। এতদিন পর কিভাবে ওর মুখোমুখি হব সেই ভেবে আমি ভীষণ ঘাবড়ে গেছিলাম। তাই দরজা খুলতেও দেরি হচ্ছিল। কিন্তু উনি নিচে কি করছেন? রথিনের সমস্ত শরীর যেন একটা বিদ্যুৎ খেলে গেল মুহূর্তকাল। তারপরেই ও এক ছুটে সিঁড়ি বেয়ে তরতর করে নিচে নেমে গেল। দরজার কাছে কাউকে সে দেখতে পেল না, আশেপাশেও কেউ নেই, দূরেও কাউকে দেখা যাচ্ছে না। ফাঁকা ঘা ঘা করছে চারিদিক। সূর্য পশ্চিমে আরও হেলে পড়েছে। হিমেল হাওয়ায় সারা গায়ে কাঁটা দিয়ে উঠল রথিনের। আসল ভূত কে সেটা এখন ওর কাছে পরিষ্কার হয়ে গিয়েছে।